ক্লাস 8। তাহলে শোনো, আমরা আগের ভূগোল ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম? প্রধানত পৃথিবীর অন্দরমহলটা আমাদের হয়ে গেছে, আর অস্থিত পৃথিবীর প্রথম পার্টটা আমাদের হয়ে গেছে। মানে কোনটা কোনটা হয়েছে? মহী সঞ্চারণ তত্ত্ব হয়েছে আর পাত সংস্থান তত্ত্ব হয়েছে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে শুধু আমাদের যেটা বাকি রয়েছে সেটা অগ্নুদ্গম আছে, আর শেষের দিকে কিছুটা অংশ ভূমিকম্প বা আর্থকোয়েক রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার আমরা যে অংশটুকু পড়েছি সেই অংশ থেকে কি কি প্রশ্ন হতে পারে তোমাদের বলা হয়েছিল যে তোমরা নিজেরা তৈরি করে নিয়ে আসবে শর্ট প্রশ্নের ক্ষেত্রে। এইগুলো তোমরা তৈরি করেছো মোটামুটি। দেখি, শিয়াল সীমা আছে, আচ্ছা, মহী সঞ্চারণ কে আবিষ্কার করে তত্ত্ব, পাত সঞ্চারণের কারণ, উত্তরগুলো রেখে। উত্তর লিখতে বলেছিলাম, যারা যারা নিজে নিজে বানাতে পারবে না তাদের ক্ষেত্রে আমি বলেছিলাম যে হচ্ছে চ্যাট জিপিটি নেবে, চ্যাট জিপিটি তে লিখবে হচ্ছে, এটা ছবি তুলে শুধু পোস্ট করবে, করে লিখবে হচ্ছে মেক এসিকিউ বা এসিকিউ তৈরি করো, দেখবে এসিকিউ একা একা তৈরি হয়ে যাবে। সেইগুলো উত্তর সমেত নিয়ে হচ্ছে তোমরা এখানে দিয়ে দেবে। ক্লিয়ার হলো কি বলেছি? আচ্ছা, এবার আমরা এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে সেইগুলো দেখার আগে আমরা এই বছর থেকে যেটা সবচেয়ে চালু করতে চাইছি সেটা হলো কোন স্কুলে কেমন ধরনের প্রশ্ন আসে সেগুলো দেখার জন্য। আমাদের হাতে এটা মোটামুটি বেনিপুর হাই স্কুলের প্রশ্ন আছে, এই ধরনের সব স্কুলেরই প্রশ্ন আমাদের কালেক্ট করা আছে। দেখো, এই যে প্রথম চ্যাপ্টার থেকে আমাদের কি কি প্রশ্ন এসেছিল, দেখো এসেছে ভূত্বক ও গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে গঠিত হয় কি? শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল, নিফেসীমা আর ভূত্বক। কি হবে? ভূত্বক আর গুরুমণ্ডলের ওপরের অংশ 100 কিমি গভীরতা পর্যন্ত আমি বলেছিলাম, সেই অংশের নাম শিলামণ্ডল। তাহলে প্রথম 1 নম্বর এমসিকিউ উত্তরটা আমরা পেয়ে গেলাম। তারপরে বলছে ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে কি আছে? সিলিকন, লোহা, কার্বন আর অক্সিজেন। দেখো, ভূত্বক মানে কি কি দিয়ে গঠিত? সিলিকন, অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম। কেন? কারণ ভূত্বকের কটা অংশ? দুটো অংশ, শিয়াল আর সীমা। শিয়ালে কি রয়েছে? সিলিকন আর অ্যালুমিনিয়াম আছে, আর সীমাতেও কি আছে? সিলিকন আর ম্যাগনেসিয়াম আছে। তাহলে সবচেয়ে বেশি কি আছে? সিলিকন আছে। তারপরের প্রশ্নটা বলেছে ভূ অভ্যন্তরে কঠিন ও তরল যে কোনের মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে কোন তরঙ্গ? কোন তরঙ্গ? পি তরঙ্গ। আগের দিনে বলেছিলাম ভূমিকম্পের মোটামুটি দুটো তরঙ্গ তোমাদের জানতে হবে, পি আর এস। পি তরঙ্গটা কঠিন তরল সবার মধ্যে দিয়ে যেতে পারে, এস তরঙ্গটা শুধু কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। ক্লিয়ার হলো? তারপরে কি বলেছে দেখো, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে অবস্থিত কোন বিযুক্তি রেখা? মনে করো কমলা মোড়ে গুছিয়ে লেখো। তাহলে প্রথমে কমলা থেকে কনরাড, কনরাডটা কার কার মাঝখানে? শিয়াল সীমার মাঝখানে। আর ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে কি? মকার থেকে মোহর ভিসিক বিযুক্তি। তাহলে কি হয়ে যাবে? মোহর ভিসিক বিযুক্তি। তারপরে বলেছে ভূগর্ভের, আচ্ছা এটা পরের প্রশ্ন, হয়তো তোমরা পারবে, ভূগর্ভের গ্যাস আর বাষ্প মিশ্রিত তরল পদার্থকে কি বলে? লাভা, পাইরোক্লাস্ট, ম্যাগমা না কোনোটা নয়? কোনটা? যখন ভিতরে থাকে তখন সেটা কি? ম্যাগমা। বলেছিলাম মা, মা মানে মায়ের মধ্যে যখন থাকে তাহলে ম্যাগমা হয়ে গেল। আচ্ছা, এখানে আর বড় প্রশ্ন এখান থেকে আমাদের কিছু নেই। বড় প্রশ্ন কি কি পড়েছে এই অংশটুকু থেকে আমরা শুধু সেইটা দেখে নেব। প্যানজিয়া প্যান্থালাসা পড়েছে। প্যানজিয়া প্যান্থালাসা খুব ভালোভাবে বলে দিয়েছি, তাই না? 30 কোটি বছর পূর্বে যখন পুরোপুরি জলভাগগুলো একসঙ্গে থাকতো তাকে বলা হতো প্যান্থালাসা। আর সেই জলভাগের মাঝখানে স্থলভাগগুলো সব যখন একসাথে থাকতো, মহাদেশীয় অংশগুলো যখন একসঙ্গে থাকতো তাকে বলা হয় প্যানজিয়া। ক্লিয়ার হলো? অভিসারী অপসারী পাত সীমানা বলেছে। অভিসারী মানে দুটো পাত যখন পরস্পর মুখের দিকে আসবে তখন সেটাকে বলা হয় অভিসারী পাত সীমানা বা বিনাশকারী পাত সীমানা। আর দুটো পাত যখন পরস্পর থেকে দূরে সরে যাবে তখন তাকে বলা হবে কি? অপসারী পাত সীমানা বা গঠনকারী পাত সীমানা। ঠিক আছে, এই পড়েছে। আচ্ছা, আর এখান থেকে আমাদের বড় প্রশ্ন কিচ্ছু পড়েনি, আমাদের যা পড়েছে ওই পরের পার্ট থেকে পড়েছে। তাহলে দেখো, এর আগে পর্যন্ত আমরা যা আলোচনা করেছি সবার এই জায়গাটা আরো একবার ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কেমন করে করব আমরা? তাহলে প্রথমত আমরা ওইখানে যে ভূ অভ্যন্তরের স্তরগুলো ভাগ করেছিলাম, তাই না? ভূ অভ্যন্তরে প্রধান, আগের ভিডিওগুলো তো রয়েছে, তোমরা চাইলে দেখে নেবে। আমি ফের ভালো করে একবার টোটালটা একবার বলে দেওয়ার চেষ্টা করছি। ভূ অভ্যন্তর ভাগে যদি আমরা ভাগ করি পৃথিবীকে, বলেছিলাম পৃথিবীটি মোটামুটি একটা গোলাকার মতো বা হচ্ছে অভিগত গোলাকার বলেছিলাম। যখন আমরা উপরে বাস করছি, উপর থেকে যখন কেন্দ্রের দিকে আমরা আসি, আমি তরমুজ যেমন কাটে শুরু করে আমরা কেটেছিলাম, কাটার পরে ওপরে যে স্তরটা ছিল সেই স্তরটার নাম আমরা কি দিয়েছিলাম? ভূত্বক। দ্বিতীয় স্তরটার নাম গুরুমণ্ডল, আর তৃতীয় স্তরটার নাম কি হচ্ছে আমাদের? বলো। কেন্দ্রমণ্ডল। নিচের স্তরটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল বা নিফে। ঠিক আছে? ভূত্বকের কটা অংশ? দুটো অংশ। কি কি দুটো অংশ? একটা হচ্ছে আমাদের শিয়াল, একটা হচ্ছে সীমা। তাহলে ওর থেকেই আমরা ভূত্বকের উপাদানগুলো জেনেছিলাম। একটা তাহলে যেটা বলছিলাম যে নিচের দিকে তাহলে স্তরগুলো যদি আমরা ভাগ করি তাহলে একদম ভূত্বকের দুটো স্তর, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে সীমা, তাই তো? শিয়াল সীমার ক্ষেত্রে দেখো তুমি, শিয়াল মানে কি? সিলিকন আর অ্যালুমিনিয়াম, তাই তো? আর সীমা সিলিকন
আর ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে সিলিকন, অ্যালুমিনিয়াম আর সিলিকন, ম্যাগনেসিয়াম, এই জায়গা থেকে কি কি টোটাল উপাদান রয়েছে? সিলিকন রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, আর কি রয়েছে? ম্যাগনেসিয়াম রয়েছে। একটুখানি খেয়ে নিয়ে হলো। আচ্ছা, তাহলে আমাদের ভূত্বক সম্পর্কে কি কি জানলাম? যে ভূপৃষ্ঠের উপরের অংশ যেটা, সেটাকে ভূত্বক বলা হচ্ছে। ভূত্বকের গড় গভীরতা কত? 30 কিলোমিটার গড় গভীরতা। মহাসাগরীয় অংশটা নিচে আছে, যার নাম হচ্ছে সীমা। ভারী অংশটা সবসময় নিচে থাকবে, কালকে বোঝানোর সময় বলেছিলাম আগের দিনে। আর মহাদেশীয় অংশটা উপরে থাকবে, যাকে আমরা বলছি সীমা। এদের দুজনের আলাদা করছে কে? যে বিযুক্তি রেখা, তার নাম কনরাড বিযুক্তি রেখা। আমরা সে বলেছিলাম কমলা মোড়ে গুছিয়ে লেখো, সেই কমলার হচ্ছে কনরাডটাই হচ্ছে আমাদের ক থেকে প্রথমেই। তাহলে ভূত্বকের গন্ডগোলটা আমাদের ওইখানে শেষ হলো। আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা পরে জেনে নেবো। তারপরে স্তরটার নাম গুরুমণ্ডল। তাহলে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা আছে? মোহরভিষিক বিযুক্তি রেখা। দেখো, এগুলোই আমি যে পটপট বলছি, কেন বলতে পারছি? কারণ ওই ছবিটা পুরোপুরি আমার মাথার মধ্যে আছে। ওই ছবিটা তোমাদের সবার মাস্ট আঁকতেই হবে। এখন অ্যাকচুয়ালি আমরা ডেমো মতো আমরা চালাচ্ছি, বা আমরা খুব বেশি হলে 8 এর ব্যাচটা যেহেতু অনেক ছেলে মেয়ে অ্যাডমিশন হয়ে গেছে, আর কিছুদিন ডেমো করে নর্মাল ক্লাসে যখন চলে যাবো, তখন কিন্তু এইগুলো পরপর গুছিয়ে আমরা কাজ করবো। ভূগোল একটা খাতা করতে হবে, সবাই অঙ্ক খাতা করবে, মানে সাদা খাতা করবে, কেউ বাংলা খাতা করবে না, সাদা খাতা করবে। সেইখানে প্রথমেই একদম এই আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগের ছবিটা থাকবে সবার। আমি এই বলছি কিভাবে বলছি, আমার মনের মধ্যে একটা পরিষ্কার ছবি আছে, সেইটা দেখে দেখে আমি বলছি। কিন্তু তোমাদের ওই রকম প্রত্যেকের এইটা এঁকে এঁকে এমন জায়গায় দেখলে তো কতগুলো প্রশ্ন পড়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে ওই জায়গা থেকে। তাহলে ওইটা একদম পুরো দেখে দেখে তুমি বলে দিতে পারবে কোনটা কোন অংশ আর তার কি ব্যাপার স্যাপার সব বলে দিতে পারবে। তাহলে গুরুমণ্ডলের দুটো ভাগ, ওপরেরটা নাম হচ্ছে বহিক গুরুমণ্ডল, যার অপর নাম ক্রোফেসীমা। নিচেরটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল, যার অপর নাম নিফেসীমা। ক্রোফেসীমাটা কি দিয়ে গঠিত? ক্রো থেকে ক্রোমিয়াম, ফে থেকে ফেরাস, সি থেকে সিলিকন, আর মা থেকে ম্যাগনেসিয়াম। তাহলে হয়ে গেল ক্রোফেসীমা। তারপর স্তরটার নাম কি? নিফেসীমা। নিফেসীমা, নিকেল, ফেরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম হয়ে গেল। তাহলে ক্রোফেসীমা নিফেসীমা দুজনকে আলাদা করছে কে? কমলা মোরে, রয়কার রে, রে থেকে রেপিত্তি বিযুক্তি রেখা হলো। আচ্ছা, তারপরে স্তরটার নাম কেন্দ্রমণ্ডল। তাহলে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে একটা বিযুক্তি রেখা আছে, তার নাম কি? গুছিয়ে লেখো, গু থেকে কি হয়ে যাচ্ছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। এটাকে অনেকে বলে থাকেন উইচার্ড গুটেনবার্গ। উইচার্ড নামে আরেকজন ভূতত্ত্ববিদ ছিলেন, তার নাম অনুসারেও বলা হয়, দুজনের মিলিয়ে বলা হয় উইচার্ড গুটেনবার্গ, বা বেশিরভাগ জায়গায় তোমরা দেখতে পাবে গুটেনবার্গ বিযুক্তি রেখা। ক্লিয়ার হলো কনসেপ্টটা? এইবার কি করা হচ্ছে, তারপর ওই কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ করা হয়েছে, একটা বহিঃ কেন্দ্রমণ্ডল, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। ওদের কোনো নাম রাখা হয়নি। আর কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফে। নি ফে, নি থেকে নিকেল, আর ফে থেকে ফেরাস। ফেরাস মানে লোহা। ক্লিয়ার হলো? এই টোটাল আমাদের ভূ অভ্যন্তর ভাগ ছিল প্রায় 6370 পর্যন্ত গভীরতায়, প্রায় মোটামুটি গড় গভীরতার কথা বলছি পৃথিবীতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হতে পারে। আর এইখানে আরো অনেকগুলো বিষয় ছিল, যে সবচেয়ে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটা। কোনটা বলছিল? রাশিয়া কোলা উপদ্বীপে একটা গর্ত রয়েছে, কৃত্রিম গর্ত। সেইটা সবচেয়ে পৃথিবীর কৃত্রিম গর্তের মধ্যে গভীর, যার গভীরতা কত? 12 কিমি পর্যন্ত ছিল। এই প্রথম চ্যাপ্টারে এই বিষয়গুলো টোটাল ছিল। আচ্ছা, এই প্রথম চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে সেইগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমাদের কি বলতো, এই প্রত্যেকটা সাবজেক্টের নোটস আমাদের তৈরি করা আছে, যেগুলো আমাদের ল্যাপটপে রাখা আছে। আমরা ওগুলো প্রিন্ট করতে চাইছি, 2-4 দিনের মধ্যে হয়তো প্রিন্ট গুলো করবো আমরা, না হলেও চলে যাবে। এবার অ্যাকচুয়ালি প্রিন্ট করা হলে অন্য স্যার ম্যাডামরাও লেখাতে পারবে, আর ল্যাপটপে থাকলে আমার এসে এসে লেখাতে হবে। আচ্ছা, ক্লাস 8 জিওগ্রাফি দেখি কি কি আছে। আচ্ছা, চ্যাপ্টার 1 থেকে প্রথম লেখানো আমরা শুরু করতে চাইছি। আমি বলে তোমাদের জেরক্স দিয়েছিলাম তো এইটার থেকে, চ্যাপ্টার 1 এর কিছু দিয়েছিলাম কি? লিখেছিল তোমার সেটা দেখে দেখে? কতগুলো প্রশ্ন হয়েছিল সেখান থেকে? তাহলে কি প্রথম চ্যাপ্টারটা লেখানোর দরকার আছে? দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা লেখানো শুরু করবো নাকি? বলো তোমরা যেটা বলবে। এর ক্ষেত্রে কিন্তু যা আমাদের পড়বে না, এক্ষেত্রে যা আমাদের বড় প্রশ্ন পড়ুক, ছোট প্রশ্ন পড়ুক, যা পড়ুক, কিন্তু সব ছবি দিতে হবে, মনে থাকবে তো? আচ্ছা, এই মাউসটা একটু দেবে তো? ইয়াপ্রিত, মাউসটা দাও, মাউসটা। পৃথিবীর অন্দরমহল বলো কি কি প্রশ্ন দেওয়া হয়েছিল, বলো তো একটু দেখি তোমরা। প্রথম প্রশ্নটা বলো দেখি। হ্যাঁ, কি দেওয়া ছিল? ও বাড়ি থেকে বানিয়ে বানিয়ে লিখেছো?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নটা লিখে দিচ্ছি আমি। নাও, কি জেরক্স দিয়েছিলাম? পরের চ্যাপ্টারটা, তাহলে এই প্রথম চ্যাপ্টার থেকে কিছু দেওয়া হয়নি। প্রথম চ্যাপ্টারটা সবাই ধরো, খাতা ধরো, আমি বলে দিচ্ছি, লিখে নাও, চটপট করে লেখো সবাই। আজকে প্রথমত শুধু নোটসই হবে। আচ্ছা, একটা পেজের প্রথম থেকে শুরু করো, আমি সেই খাতার ছবি তুলে নেবো, চারদিকে মার্জিন দিয়ে নাও সুন্দর করে। আমার ইউটিউবের ক্ষেত্রে সেইটা আমরা ওইখানে স্ক্রিনে প্রোভাইড করে দেবো। আচ্ছা, তাহলে প্রথম চ্যাপ্টার সবাই নাম লেখো। প্রথম চ্যাপ্টারটার কি নাম ছিল? পৃথিবীর অন্দরমহল। ঠিক আছে, পৃথিবীর অন্দরমহল। আচ্ছা, বিভিন্ন স্কুলে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। আমাদের প্রশ্ন বিচিত্রায় কি দেওয়া রয়েছে আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব, যেখান থেকে কত নম্বরের প্রশ্ন দেয় সেটা একটুখানি আমরা যদি দেখতে চাই। আচ্ছা, ওরা যেটা বলছে পৃথিবীর অন্দরমহল থেকে হাইয়েস্ট হচ্ছে 2 নম্বরের প্রশ্নের কথা বলছে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন। কিন্তু বিভিন্ন স্কুলে আবার হচ্ছে ওই গুরুমণ্ডলে আলোচনা করতে দিয়ে দিল, বা কেন্দ্রমণ্ডলে পুরোপুরি আলোচনা করতে দিয়ে দিল। আচ্ছা, যেটা অ্যাকচুয়াল নিয়মের কথা আমি বলছি প্রশ্ন বিচিত্রায়, সেটা হচ্ছে কি পৃথিবীর অন্দরমহল থেকে 6টা শুধু এমসিকিউ আসবে। কি বললাম? 6টা এমসিকিউ আসবে। তাহলে আমরা প্রথমত এমসিকিউটাই আলোচনা করে নিই। আচ্ছা, লেখো লেখো পৃথিবীর, প্রথম প্রশ্ন লেখো, পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত কিমি? কত কিমি? আচ্ছা, এখানে ব্যাসার্ধ বলতে কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একটা যদি বৃত্ত হয়, সেই বৃত্তের কেন্দ্র থেকে পরিধিকে একবার স্পর্শ করে যে সরলরেখা, তাকে আমরা কি বলে থাকি? ব্যাসার্ধ বলে থাকি। লেখা ছিল? আচ্ছা, লিখে নাও, আর একবার ভালো করে নয় লিখে নাও, প্রশ্ন আকারে লিখে নাও। হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি? দেখো 6370 কিমি। হয়েছে 6370 কিমি। আচ্ছা, হলো। তারপরে লেখো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? হয়েছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? উত্তর লেখো রাশিয়ার কোলা উপদ্বীপের, রাশিয়ার কোলা উপদ্বীপের কৃত্রিম গর্তটি। ঠিক আছে, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? যার উত্তর হয়ে যাবে রাশিয়ার কোলা উপদ্বীপের কৃত্রিম গর্তটি। ঠিক আছে, রাশিয়ার কোলা, কোলা কওকাল লাগার কোলা উপদ্বীপের কৃত্রিম গর্তটি। আচ্ছা, হয়ে গেলে বললো সবাই ওইটা। পরের প্রশ্ন লেখো পৃথিবীর গভীরতম, পৃথিবীর গভীরতম খনি কোনটি? খনি, খনি কোনটি? পৃথিবীর গভীরতম খনি কোনটি? হয়েছে? এই ক্লাস 9 তোমাদের হয়ে গেলে চলে যাও। পৃথিবীর গভীরতম খনি কোনটি হয়েছে? উত্তর লেখো রবিনসন দ্বীপ, রবিনসন দ্বীপ, রবিনসন দ্বীপ। এটা কোথায় রয়েছে? দক্ষিণ আফ্রিকা। ব্যাকেটে লিখে রাখবে দক্ষিণ আফ্রিকা। পৃথিবীর গভীরতম খনি হচ্ছে রবিনসন দ্বীপ, যেটা কিনা সোনার খনি একটা, সেটা রয়েছে দক্ষিণ আফ্রিকায় রয়েছে। এর গভীরতা মোটামুটি 4 কিমি পর্যন্ত হবে। কেন? ওই ভৌতিক স্যার আবার বলো, বলো স্যার আপনি কি কন্টিনিউ করবেন? তাহলে বাংলা স্যার চলে যাবেন, না হলে থাকবে, জিজ্ঞেস করো কি বলে। আচ্ছা, এবার লেখো পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর অভ্যন্তরে উষ্ণতা কেমন হারে বাড়ে? পৃথিবীর অভ্যন্তরে উষ্ণতা কেমন হারে বাড়ে? কেমন হারে বাড়ে? হলো পৃথিবীর অভ্যন্তরে উষ্ণতা কেমন হারে বাড়ে? হয়েছে? উত্তর লেখো প্রতি 33 মিটার গভীরতায়, প্রতি
33 মিটার গভীরতায় হচ্ছে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। ওটা তো আমি বললাম, তোর ভৌতিক স্যারে জিজ্ঞেস করতে হবে। ভৌতিক স্যার বলছে আচ্ছা যা ভালো, জাহাজ তাহলে করে। আচ্ছা তারপরে প্রশ্ন লেখো, ম্যাগমা কাকে বলে? ম্যাগমা হয়েছে ম্যাগমা, মজভালাকার গ ময়াকার ম্যাগমা। এখান থেকে কিন্তু প্রশ্ন পড়েছিল আগের বছর, তোমাদের দেখিয়ে দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ম্যাগমা কাকে বলে। লেখো লেখো ভূগর্ভের পদার্থ, ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ, প্রচন্ড চাপ, আচ্ছা চাপের থেকে মানে চাপ কথাটা লেখা থেকে চাপে লেখো, প্রচন্ড চাপে ও তাপে গ্যাস কমা দিয়ে বাষ্প মিশ্রিত হয়ে, বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে, গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে, তাকে ম্যাগমা বলে। আমি কিন্তু সবগুলো তোমাদের এসএকিউ আকারে লেখাচ্ছি, ঠিক আছে তো? কিন্তু অ্যাকচুয়ালি কি বললাম, এখান থেকে যদি নিয়ম অনুযায়ী প্রশ্ন হয় তাহলে 6টা পড়বে কি প্রশ্ন, এমসিকিউ পড়বে, ছোট প্রশ্ন মানে তোমাদের টিক মারা প্রশ্ন, কিন্তু আমি তোমাদের সব এসএকিউ আকারে লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, মনে রাখার জন্য। আচ্ছা তারপরের প্রশ্ন লেখো, লাভা কাকে বলে? লাভা। তাহলে এই ম্যাগমাটা যদি বাইরে বেরিয়ে আসে তখন কি হয়ে যাবে? লাভা হয়ে যাবে। লেখো লাভাটা লেখো, ভূগর্ভের গলিত উত্তপ্ত, ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল, অর্ধতরল ম্যাগমা, ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে, ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এলে, বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলা হয়, তাকে লাভা বলা হয়। হয়েছে, বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলা হয়। হলো? আচ্ছা পরের প্রশ্ন লেখো, পৃথিবীর সৃষ্টি হয়েছিল কবে? পৃথিবীর সৃষ্টি হয়েছিল কবে? হলো, পৃথিবীর সৃষ্টি হয়েছিল কবে? উত্তর লেখো প্রায় 460 কোটি বছর আগে, প্রায় 460 কোটি বছর আগে। এই সুহানা পড়তে এসেছিল 9-এর? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটা যারা দেখছো তারা যদি সুহানা চেনো তাহলে সুহানা একটু বলবে পড়তে আসতে, হ্যাঁ? হয়েছে প্রায় 460 কোটি বছর আগে। আচ্ছা তারপরে লেখো তো, লেখো পৃথিবীর গড় ঘনত্ব কত? পৃথিবীর গড় ঘনত্ব কত? আচ্ছা এই ঘনত্ব কাকে বলে জানো তো? আগের দিন আমি কিন্তু বলে দিয়েছিলাম কি, একক আয়তনে পদার্থের যতটুকু ভর আছে তাকে কিন্তু বলা হয় ঘনত্ব।
ভর কিন্তু বিষয়টা মনে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, লেখো পৃথিবীর গড় ঘনত্ব কত? আচ্ছা, এইখানে একটা বিষয় রয়েছে। আচ্ছা, পৃথিবীর ঘনত্ব কিন্তু সব জায়গায় আলাদা আলাদা রয়েছে। যেমন হচ্ছে কি, ভূপৃষ্ঠে গড় ঘনত্ব এক রকমের হবে, আচ্ছা কেন্দ্রে গড় ঘনত্ব একই রকমের হবে। তাহলে সেটা যদি আমরা লিখতে চাই, লেখো প্রথমে উত্তরটা লেখো। ভূপৃষ্ঠে গড় ঘনত্ব 2.6 থেকে 3.3, ঠিক আছে। ভূপৃষ্ঠে গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম লিখবে এইটার পরে। 2.6 থেকে 3.3 গ্রাম, একটা এবারে স্ল্যাশ দাও, দিয়ে লেখো ঘন সেমি, মানে 1 ঘন সেন্টিমিটারে হচ্ছে 2.6 থেকে 3.3, ঠিক আছে। আচ্ছা, লেখো এইবার লেখো পৃথিবীর কেন্দ্রে, লেখো কেন্দ্রে গড় ঘনত্বটা লিখে নাও। হ্যাঁ, ঘন সেমি, স্ল্যাশ দিয়ে ঘন সেমি। তারপরে লেখো পৃথিবীর কেন্দ্রের ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে। 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি, দশমিক। হ্যাঁ, 9.1 থেকে 13.1 গ্রাম, স্ল্যাশ দিয়ে ঘন সেমি, ঠিক আছে। ক্লিয়ার হলো? আচ্ছা আচ্ছা, এবার আমরা কি লিখবো, তারপরের লাইনে কি লিখবো, এবার পৃথিবীর গড় ঘনত্বটা লিখবো। লেখো পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেমি। মানে ভূপৃষ্ঠে আলাদা, কেন্দ্রে আলাদা, ঠিক আছে। মানে নিচের দিকে যত যাচ্ছে কি হচ্ছে বলতো, ঘনত্ব বাড়ছে না কমছে? ভালো করে দেখে বলো, বাড়ছে। তাহলে মিডিল পয়েন্টটা ওই জন্য আমরা নির্ণয় করতে হবে। তাহলে পৃথিবীর গড় ঘনত্ব লেখো 5.5 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে, হলো। আচ্ছা, এইবার লেখো তোমরা যে কঠিন ও তরল, কঠিন ও তরল উভয় মাধ্যমের মধ্য দিয়ে, উভয় মাধ্যমের মধ্য দিয়ে কোন তরঙ্গ, কোন তরঙ্গ, উভয় মাধ্যমের মধ্য দিয়ে কোন তরঙ্গ প্রবাহিত হতে পারে? আচ্ছা, কোন তরঙ্গ বলতে এখানে কি তরঙ্গ? ভূমিকম্পের তরঙ্গ, ঠিক আছে তো। কোন তরঙ্গ প্রবাহিত হতে পারে, মানে ভূমিকম্পের কোন তরঙ্গ প্রবাহিত হতে পারে। অ্যাকচুয়াল প্রশ্নটা এরকম হতো, আমাদের একটু হয়ে গেছে। যাই হোক, উত্তর লেখো পি তরঙ্গ, পি। প্রশ্ন যদি ঘুরিয়ে আসে, পি তরঙ্গ প্রবাহিত হতে পারে, শুধু কঠিন মাধ্যম দেওয়া রইলো, শুধু তরল মাধ্যম দেওয়া রইলো। একটাতে দেওয়া রয়েছে কঠিন তরল উভয়ই, একটা দেওয়া রয়েছে কোনোটিই নয়। তাহলে কোনটা হবে উত্তর বলো? এমসিকিউ একটা প্রশ্ন থাকলো যে পি তরঙ্গ প্রবাহিত হতে পারে, এবার একটা হাইফেন দিয়ে লিখলো কঠিন মাধ্যম, বিদ্যাগে লিখলো তরল মাধ্যম, সিদ্ধাগে লিখলো কঠিন তরল উভয়ই, আর বিদ্যাগে লিখলো কোনোটিই নয়, উভয়ই। কিন্তু পি তরঙ্গ দুটোর মধ্যে দিয়ে সব যেতে পারে। ক্লিয়ার হলো? পরের পয়েন্টটা লেখো, এস তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? এস তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? এস তরঙ্গ শুধুমাত্র যেতে পারে কার মধ্যে দিয়ে? কঠিন। তাহলে যেতে পারে না কার মধ্যে দিয়ে হবে? তরল আর অর্ধ তরল, তরল আর অর্ধ তরল লিখে নাও। মানে কি করা হয়েছে বলতো, যখন ভূপৃষ্ঠের তলায় ওই তরঙ্গগুলো যাচ্ছে, তখন কিন্তু এস তরঙ্গটা একটা স্তরে গিয়ে আর দেখা যাচ্ছে না, তরল বা অর্ধ তরল। সেটা কোন স্তর? অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার সব অর্ধ তরল হয়ে আছে, তো ওখান থেকে এস তরঙ্গ আর যেতে পারে না, কিন্তু পি তরঙ্গ ভেদ করে চললাই। পি হচ্ছে কঠিন তরল, সব মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। ক্লিয়ার হলো এখানে ব্যাপারটা? কটা? তাহলে এবার ভূত্বকের মধ্যে দিয়ে যে ভূত্বকের প্রশ্নগুলো আমরা লিখিয়ে দিই। লেখা হচ্ছে ভূত্বকের গড় গভীরতা কত? ভূত্বকের গড় গভীরতা কত? এই যাদের পুরো অ্যাডমিশন পুরো কমপ্লিট হয়ে গেছে, তারা নিজেদের টুলের কালার গুলো বলে যাবে। হ্যাঁ, এবার টুল গুলো দিয়ে দেওয়া শুরু করবো আমরা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ভূত্বকের গড় গভীরতা কত? আগের দিনেও আমি বলে দিয়েছিলাম, লেখো 30 কিমি। ভূত্বকের গড় গভীরতা কত? 30 কিলোমিটার।
হয়েছে? তারপর লেখো তাহলে, পরের প্রশ্ন লেখো, ভূত্বক কোন কোন উপাদান দ্বারা গঠিত? ভূত্বক কোন কোন উপাদান দ্বারা গঠিত? হয়েছে? ভূত্বক কোন কোন উপাদান দ্বারা গঠিত? হয়েছে? উত্তর লেখো, সিলিকন, অ্যালুমিনিয়াম। তুমি লিখছো না কেন? হাতে তো স্পিড কমে যাবে, যেখানে যেখানে বেঁধে যাচ্ছে সেইটা বাদ দিয়ে দিয়ে লেখো, নয়তো এইভাবে তো তৈরি করতে হবে, এবার তো গতি বাড়াতে হবে, তাই না? এইটা উঠে গেছে মানে এ করো, চটপট লেখো। সিলিকন হয়েছে, অ্যালুমিনিয়াম হয়েছে, ম্যাগনেসিয়াম হয়েছে। সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। আচ্ছা, ভূত্বকের কটা উপস্তর রয়েছে বলো তো? দুটো উপস্তর। কি কি উপস্তর দুটো? শিয়াল আর হচ্ছে সীমা, তাই তো? এটা লেখাতে হবে কি? তাহলে ভূত্বকের কটা উপস্তর? দুটো উপস্তর, একটা হচ্ছে শিয়াল, সীমা। আচ্ছা, এই বছরের প্রথমেই একটা বিষয় ক্লিয়ার বলে দিচ্ছি, তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের খাতার একটা পেজে, মানে নিচের দিকের কোণের একটা অংশে হচ্ছে এসএনটা অবশ্যই তৈরি করবে, শর্ট নোটসটা অবশ্যই তৈরি করবে, কারণ পড়ার চাপ এবছর বাড়বে। মনে করো একটা যখন আমরা পড়ে পড়ে যাচ্ছি, এই পৃষ্ঠায় টোটাল কি কি আছে এসএন এর দিকে তাকালে আমরা যেন দেখতে পাই, সবার খাতাটা যেন গোছানো হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? কি বললাম, কোণের দিকে এক্ষুনি একটা তৈরি করে নেওয়া হয় সবাই এসএন বলে, প্রত্যেকটা পৃষ্ঠা একটা করে, এর যেহেতু আগের পৃষ্ঠায় করা হয়নি ওটা করে নাও, কারণ রিভিশনটা মোস্ট ইম্পর্টেন্ট। রিভিশন না করলে বেকার বেকার পড়া, মনে থাকবে না, পরীক্ষা পর্যন্ত ভুলে যাবে। যত ভালো করে পড়াই আমরা, যত ভালো করে লেখায়, যত সুন্দর করে নোটস তৈরি করে রাখি, সব গুলিয়ে যাবে। আচ্ছা, এসএন এবার কি লিখবে তুমি বলো? আজকের গায়ে এসএন এ তুমি কি লিখবে? আজকে তুমি লিখবে যে এই পৃষ্ঠায় কি কি আলোচনা করা হয়েছে সেইটা এসএন এ লিখবে। ধরো আগের পৃষ্ঠায় আমরা লিখেছিলাম কোন পর্যন্ত, তাহলে লিখবে ওই এসএন এর প্রথম লাইনেই লিখবে কি, পৃথিবীর অন্দরমহল থেকে শর্ট প্রশ্ন বা এসএ কিউ প্রশ্ন। তাহলে ওই পৃষ্ঠাটা যে তুমি খুললে, এখন নয়, পরে যখন অনেকদিন হয়ে গেল, যখন তুমি খাতাটা খুললো, খুলে দেখছো কি আছে এই পৃষ্ঠায় দেখি, ওই কোনটায় চোখ দেবে তুমি, পুরো পৃষ্ঠাটার দিকে তাকানোর দরকার নেই। ক্লিয়ার হলো কি বলেছি? তাহলে প্রত্যেকটা পৃষ্ঠা ওইভাবে বাড়িতে তোমরা মার্জিন টেনে রেডি করে রাখবে। বিশেষ করে আমার ক্লাসে কিন্তু থাকতেই হবে, মাস্ট। বুঝতে পেরেছো সবাই? আর যারা ভিডিও দেখছে তারা যখন ওই খাতার ছবিটা আমরা পোস্ট করব, সেখান থেকে তোমরা দেখে নেবে কেমন ভাবে আমরা তৈরি করছি এইটা। এইভাবে কিন্তু আমরা পড়াশোনা করব। হ্যাঁ, সবাই এরকম এসএন তৈরি করে এসএন এর নিচে আজকে লিখে এই পৃষ্ঠা তাহলে কি আছে বোঝা যাবে তো? পরে ধরো তোমার পরীক্ষার সময় রিভিশন করার দরকার, তুমি টুক করে পৃষ্ঠাটা খুললে, ও তাহলে এই পৃষ্ঠায় এই আছে, পড়ে নি, আমার যেটা দরকার পড়বো, বাকিটা উল্টে দেবো, আমার তাহলে এক্সট্রা করে আর উল্টাতে হবে না। সবচেয়ে ভালো হবে কি, ওই নিচের ওই অংশগুলো অন্য কালিতে ব্যবহার করে লিখলে। না হলেও সমস্যা নেই, পরে আমি হাইলাইটার ব্যবহার করা শিখিয়ে দেবো, ওইগুলো হাইলাইটার মেরে রাখবে, মানে পৃষ্ঠাটা খুললেই সঙ্গে সঙ্গে ওইটা আমার চোখে পড়লো যে এই পৃষ্ঠা এইটা আমার পড়তে হবে, ব্যাস এগিয়ে গিয়ে চলে যাবো। আচ্ছা, তারপর লেখো তাহলে, লেখো ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে কি রয়েছে? কি রয়েছে? অক্সিজেন আছে। ওটা তো সিলিকনটা তো এমনি খনিজ উপাদানের কথা বলছি। আর সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে অক্সিজেন, প্রায় হচ্ছে 47% অক্সিজেন আছে। হচ্ছে? ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে কি রয়েছে? উত্তর লেখো অক্সিজেন 47%। ব্র্যাকেটে লিখে রাখতে পারো তোমরা, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, নম্বর যাতে আমাদের একটুও না ছেড়ে যায়। আচ্ছা, এবার লেখো ভূত্বকের স্তর, ভূত্বকের স্তর বা ভূত্বকের সীমা স্তর লেখো একসঙ্গে, লেখো ভূত্বকের সীমা স্তরটি, সীমাটা আলাদা লিখবে, স্তরটিটা আলাদা লিখবে। ভূত্বকের সীমা স্তরটি কি কি দ্বারা গঠিত? কি কি দ্বারা গঠিত? ভূত্বকের সীমা স্তরটি কি কি দ্বারা গঠিত? হয়েছে? ভূত্বকের সীমা স্তরটি কি কি দ্বারা গঠিত? উত্তরটা তোমরা নিজেরাই পেরে যাবে, লিখে নাও তাহলে। কি কি দ্বারা গঠিত সীমা স্তরটা? সিলিকন আর ম্যাগনেসিয়াম। একইভাবে শিয়াল স্তরটি কি কি দ্বারা গঠিত, ওটাও লিখে নেবে তোমরা। শিয়াল স্তরটি কি কি দ্বারা গঠিত? ভূত্বকের শিয়াল স্তরটি কি কি দ্বারা গঠিত? কটা প্রশ্ন চলছে আমাদের? আচ্ছা, ঠিক আছে, এটাও লিখে নাও, শিয়ালটাও লিখে নাও। শিয়াল স্তরটি কি কি
পদার্থ দ্বারা গঠিত? সিলিকন আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, হলো। আচ্ছা, তারপরের প্রশ্ন লেখো। আচ্ছা, ওটা লেখো, আমি বলছি। শিয়াল স্তরটি কি কি স্তর দ্বারা গঠিত হয়েছে, কি কি পদার্থ দ্বারা গঠিত? সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। আচ্ছা, এখান থেকে ভূত্বক থেকে আর একটা প্রশ্ন লেখাবো আমরা, সেটা লিখে নাও। শিয়াল ও সীমার মাঝখানে কোন বিযুক্তি রেখা আছে? হ্যাঁ, কনরাড বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা হয়েছে। আচ্ছা, ভূত্বকের নিচের অংশটার নাম কি বলতো দেখি? ভূত্বকের দুটো স্তর তো, একটা শিয়াল একটা সীমা, নিচের কোনটা বলো? আগের দিনে 12বার করেছে, সীমাটা নিচে। আমি বললাম শিয়াল হচ্ছে চতুর, ও উপরে থাকবে, মনে থাকবে, এভাবে মনে রাখতে হবে। নিচের অংশটার নাম হচ্ছে সীমা। এগুলো কিন্তু একটু কঠিন কঠিন প্রশ্ন, সেইভাবে তোমাদের তৈরি করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন লাস্ট লিখে নাও, আজকেকার মতো লাস্ট। তারপরে পরের দিনে আমরা গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলটা লিখিয়ে চলে যাব আমাদের পরের চ্যাপ্টারে। ঠিক আছে, লেখো। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে? ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে? হয়েছে। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে? কোন বিযুক্তি রেখা বলতো? কমলা মোড়ে, মহকার, মহকার থেকে কি? মোহর ভিসিক বিযুক্তি রেখা। কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তরটা লিখে নাও, মোহর ভিসিক বিযুক্তি রেখা। আচ্ছা, আমরা যেটা করব ক্লিয়ার বলে দিচ্ছি, আমাদের উচিত ছিল প্রথম চ্যাপ্টারটা শেষ করে প্রথম চ্যাপ্টারে আমরা প্রশ্ন উত্তরগুলো লিখে নেওয়া, যেহেতু আমরা করিনি, সেই জন্য এখন আমরা যেটা চাইছি, আমাদের যে পর্যন্ত কমপ্লিট হয়েছে, কোন পর্যন্ত কমপ্লিট হয়েছে, সেকেন্ড চ্যাপ্টারের পাত সংস্থান তত্ত্ব পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে, তাই না? ওই পর্যন্ত যা যা প্রশ্ন আসে আমরা সেইগুলো লিখে নেব, নেওয়ার পরে আমরা অনুদ্গম থেকে আলোচনা করবো। মানে এর পরের ডেটটাও আর বোঝানোর কিছু থাকছে না, পরের ডেটেও আমরা লেখালেখি করব। ঠিক আছে, ক্লিয়ার হলো? লিখে নিয়ে তারপরে হচ্ছে আমরা করব। আচ্ছা, এবার দেখো, যে যার খাতার পরের দিনের বাড়ির কাজ যেটা থাকবে, হোমওয়ার্ক লিখে নাও, ওইখানে নিচে লিখে নাও হোমওয়ার্কটা। হোমওয়ার্ক লেখা হচ্ছে তোমরা করবে। আচ্ছা, তার আগে সবাই এসে ওই কমলা মোড়ে মনে লেখো, ওইটা লিখে নাও। কমলা মোড়ে গুছিয়ে লেখো, ওটা লিখে রাখো। বিযুক্তি রেখা শর্ট ট্রিক্স, ঠিক আছে? কমলা মোড়ে গুছিয়ে লেখো। কমলার ক দিয়ে কনরাড, তারপর হচ্ছে ওখানে আর কিছু নেই, তারপর হচ্ছে মোড়ের মকার দিয়েও একটা আছে, রয়কার দিয়েও আছে। মকার দিয়ে কি? মোহর ভিসিক, রয়কার দিয়ে রেপিত্তি বিযুক্তি, আর গুছিয়ে হচ্ছে গু দিয়ে গুটেনবার্গ, আর লেখো দিয়ে হচ্ছে লেহম্যান। এই কটা, কমলা মোড়ে গুছিয়ে লেখো, এই দিয়ে আমরা পরপর উপর থেকে নিচে পর্যন্ত সব বিযুক্তি রেখাগুলো মনে রাখার চেষ্টা করব। আর হোমওয়ার্ক যেটা থাকবে সেটা সবাই লিখে নাও, দুটো ছবি এঁকে আঁকতে হবে। ওইখানে লেখো, এসএনএ লিখতে হবে না, নিচে যে পর্যন্ত কাজ হয়েছে তারপর থেকে হোমওয়ার্কটা লেখো। এসএনএ লেখার দরকার নেই, যে পর্যন্ত সবার লেখা হয়েছে সেখানে HIW দিয়ে লিখে নাও বাড়ির কাজটা কি থাকবে। হ্যাঁ, লেহম্যান, লয়গার হ ময়জা হল আগা দন্তন্য, লেহম্যান। কমলা মোড়ে গুছিয়ে লেখো। আগের দিন একটা ট্রিক্স শিখিয়েছিলাম, কি ট্রিক্স? এই আফ্রিদার ভাও প্রচুর আছে, 7টা মহাদেশীয় পাঠ মনে রাখার জন্য, সরি মহাদেশীয় না, বড় পাঠ মনে রাখার জন্য। আচ্ছা, এবার হোমওয়ার্কটা লেখো সবাই। হোমওয়ার্কের লেখো, প্রথম একটা ছবি হবে ভূ অভ্যন্তর ভাগের ছবি বা চিত্র লেখো, ভূ অভ্যন্তর ভাগের চিত্র। আচ্ছা, 1 নম্বর যে চিত্রটা হবে সেখানে শুধু থাকবে স্তর আর উপস্তর, স্তর আর উপস্তর। হয়েছে? একটা ছবিতে স্তর আর উপস্তর দেখাবে সবাই। দ্বিতীয় ছবিতে লেখো, 2 নম্বর ছবিতে দেখাবে গভীরতা আর বিযুক্তি রেখা, গভীরতা আর বিযুক্তি রেখা। এই দুটো ছবি সবাই সুন্দর করে এঁকে রাখবে। এইবার শোনো, তোমাদের কাছে যদি কালার থাকে, যদি কোনো মোমের কালার বা এমনি পেন্সিল কালার যদি কিছু থাকে, তাহলে কালার করে আনবে। শিয়ালটা একটা কালার করলে, সীমাটা একটা কালার করলে, আর সব বিযুক্তি রেখাগুলো একটা কালার করবে। সবচেয়ে ভালো হবে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে আর পেন দিয়ে সবগুলো নীল করে দেবে বিযুক্তি রেখা করা, তাহলে বিযুক্তি করা সুন্দর দেখাবে। কারণ ওগুলো সব কটা কালো করে দেবে। বা শিয়াল একটা কালার, সীমা একটা কালার, গুরুমণ্ডলের দুটো তত্ত্ব দুটো কালার করবে।
হিন্দু মন্ডলের দুটো স্তর দুটো কালার করবে, যেটাই মনে করো তুমি স্তরগুলো লিখছো মাঝখানে যদি লেখো তাহলে সেইটুকু বাদ দিয়ে তার 4-4টা কালার করে দেবে, ভালো লাগবে দেখতে। ডিপ কালার করবে না, হালকা হালকা করে কালার করবে, যেন একদম পুরো গাঢ় না হয়ে যায়। এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার যারা হচ্ছে ভিডিও দেখে করবে তাদের কি হবে, এই ভিডিওটা যারা পরেও দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, সেইখানে ছবিগুলো এঁকে এঁকে পাঠিয়ে দেবে হোমওয়ার্কের কাজগুলো। আর তোমরা যারা এইটা জানো না যে কিভাবে আঁকতে হবে, প্রথম দিনের যে ক্লাসটা আছে ভূগোলের, ওইখানে এইগুলো করে দেওয়া আছে, সেইটা দেখে নেবে আবার ভালো করে, নিলে হয়ে যাবে। ভূগোলের দেখবে আলাদা একটা প্লে লিস্ট করা আছে, ওই প্লে লিস্ট থেকে তোমরা দেখে নেবে। ভূগোল নয়, সরি, তোমাদের ক্লাস 8-এর একটা প্লে লিস্ট করা আছে, ওইটা দেখে তোমরা পেয়ে যাবে সব। চ্যানেলটা কিন্তু এবার ভালো করে দেখতে হবে, তোমরা শুধু ভাবছো আমাদের ভিউ বাড়ানোর জন্য নয়, এইগুলো তোমরা যারা এখানে বুঝতে পারছো না, পরের দিনে এসে মনে হচ্ছে ওই বিষয়টা আমি ভুলে গেছি, সেই তারিখটা দেখে দেখে ভিডিওটা দেখবে। দেখবে প্রত্যেকটা ডেসক্রিপশনে আমি তারিখগুলো দিয়ে দিয়েছি, 15 তারিখের ভিডিও কোনটা, 16 তারিখের ভিডিও কোনটা, 17 তারিখের ভিডিও কোনটা, শুধু আমার ক্লাস নয় প্রত্যেকটা স্যার ম্যাডামের ক্লাসগুলো, সেইটা থেকে তোমরা দেখে নিতে পারবে। এবছর মানে ফাঁকি মারার জায়গা নেই, কেউ বলতে পারবে না স্যার আমি পড়া জানি না, এইটা কিন্তু একটা মজার বিষয়। পড়া জানি না এটা বলতে পারবে না কেউ, কেন বলো তো? সব তো ভিডিও থাকবে, তুমি যদি পড়া না জানো সেই তারিখটা খুলে দেখে, কোন তারিখে তুমি আসোনি দেখে সেই তারিখের ভিডিওটা দেখিয়ে দিই। আরেকটা বিষয় আমরা চালু করবো, সেটা হচ্ছে আমাদের এই যে খাতা রয়েছে, এই খাতায় তো লেখা থাকছে কি পড়া, প্রত্যেকদিন ওটা ছবি তুলে তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এখন থেকে নয়, পুরো 1 তারিখ থেকে জানুয়ারি মাসের আমরা ছবি তুলে তুলে এখানে দিয়ে দেবো কি পড়া, সেটা তুমি ইউটিউবেও পেয়ে যাবে, সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে মোটামুটি। খুব মজা করে পড়াশোনা করবো আমরা, একদম ভালো করে এবছর রেজাল্ট আমাদের করতেই হবে, ব্যাস। সবাই রেগুলার পড়তে এসো, যারা আসছে না এখন তাদের কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যাবে। আর আমি বলেছিলাম এটা দেখাতে, বের করো দেখি কে কি করেছো, শীটটা দেখাতে বলেছিলাম, শীটটা দেখাতে হবে এবার। আজকে এমনি ভূগোল ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে, পরের দিনে বাকি প্রশ্নগুলো লেখাবো। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।